আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা 2 এর সর্বশেষ সেশন 23-এ স্বাগতম জানাচ্ছি। আমি শাইলা পারভিন তোমাদের সাথে আছি পুরো সেশনটি জুড়ে। আমাদের আজকের শিখন অভিজ্ঞতার নাম বায়ু দূষণ। তোমরা জানো আমরা দীর্ঘ 22টি সেশন ধরে এই বায়ু দূষণ অভিজ্ঞতাটি পড়ে আসছি এবং আমরা অনেক তথ্য এখান থেকে কিন্তু সংগ্রহ করেছি। আমরা এই 22টি সেশন দীর্ঘ 22টি সেশন অতিক্রম করার মাধ্যমে কিন্তু বায়ু কী কারণে দূষিত হয়, কিভাবে আমরা বায়ু দূষণ সম্পর্কে সচেতন হব, আমাদের প্রস্তাবিত কোনো সমাধান কিভাবে সমাজে বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে পারে, কি পদার্থ দ্বারা তৈরি, সেই পদার্থ আবার কি বন্ধন দ্বারা তৈরি, সব কিছু সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জেনে এসেছি এই 22টা সেশনের মধ্যে। তো আমাদের আজকের সেশনটি হচ্ছে পরিচ্ছন্ন শক্তি নিয়ে। আমি শুরুতে একটু কথা বলবো বা ক্লিন এনার্জি। ঐতিহ্যগতভাবে পরিচ্ছন্ন শক্তি পরিবেশ বান্ধব শক্তিকে বোঝায়, যার অর্থ পরিবেশ সুরক্ষা, কম নির্গমন এবং কম দূষণ। অর্থাৎ ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তি হচ্ছে পরিবেশকে সুরক্ষা করবে এবং গ্যাসটাও কম নির্গমন হবে, ক্ষতিকর গ্যাস নির্গমন হবেই না বলতে গেলে, আর দূষণটা খুবই কম হবে। নবায়নযোগ্য শক্তিকে প্রায়শই পরিষ্কারক শক্তি হিসেবে উল্লেখ করা হয়। প্রাকৃতিক উৎস বা প্রক্রিয়াগুলো থেকে আসে নবায়নযোগ্য শক্তি, যা ক্রমাগত পুনরায় পূরণ করা হয়। এই সম্পদ নিঃশেষ করা যাবে না। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, ভূতাপীয় শক্তি ও হাইড্রো এনার্জি। ক্লিন এনার্জি কোনো ধরনের দূষণ তৈরি করে না, বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস যা জলবায়ু পরিবর্তন ঘটায়। অতএব পরিচ্ছন্ন শক্তি পরিবেশ সংরক্ষণে অগ্রগতি চালায়। এই সেশনে তোমাদের দলের পরিকল্পনা গুছিয়ে উপস্থাপন করো। অর্থাৎ তোমরা যেই সমাধান দিতে চাচ্ছিলে যে এভাবে আমরা বায়ু দূষণটাকে প্রতিরোধ করতে পারি, সেটাকে গুছিয়ে উপস্থাপন করো। সকল দল তাদের সংগৃহীত তথ্য উপস্থাপন করবে এবং বায়ু দূষণের ফলে এলাকার জনজীবন ও প্রকৃতির উপরে কী ধরনের প্রভাব পড়ছে সেটা নিয়েও কিন্তু ব্যাখ্যা করবে। আসো আমরা একটু দেখে আসি যে বায়ু দূষণের ফলে জনজীবনে কীরকম প্রভাব পড়ছে। বায়ু দূষণের কারণে কিন্তু মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ছে, যেমন মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা, মেজাজ খিটখিটে ভাব কিন্তু বায়ু দূষণের ফলে হচ্ছে। অর্থাৎ এটা যে শুধু আমাদের শারীরিক ক্ষতি করছে বিষয়টা এরকম নয়, বায়ু দূষণ কিন্তু আমাদের মানসিক অস্থিরতারও কারণ। এটা আমাদের উদ্বেগ বাড়াচ্ছে, অ্যাংজাইটি সৃষ্টি করছে, আমাদেরকে বিষণ্ণতার সৃষ্টি করছে, আমাদের মধ্যে মেজাজ খিটখিটে ভাব হয়ে যাচ্ছে। অর্থাৎ বায়ু দূষণ আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। বায়ু দূষণের কারণে প্রথমেই প্রভাব পড়ে শ্বাসযন্ত্রের উপরে, কারণ বায়ুটা কিন্তু আমরা নিঃশ্বাসের মাধ্যমে আমাদের বডিতে নিচ্ছি, ঠিক না, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে এই বায়ু দূষণের কারণে প্রথমেই প্রভাব পড়বে কোথায়? শ্বাসযন্ত্রের উপরে। বিশ্বব্যাপী যেসব অসংক্রামক রোগে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে তার অধিকাংশই কিন্তু বায়ু দূষণ জনিত রোগ। দূষিত বায়ুকণা এতটাই ক্ষুদ্র যে এটি সহজেই মানুষের চোখ, নাক, মুখ দিয়ে ঢুকে রক্তের সাথে মিশে যায় এবং ফুসফুস, হার্ট, কিডনি, লিভার ইত্যাদিকে আক্রান্ত করে থাকে। বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রজনন স্বাস্থ্য, বিশেষ করে গর্ভপাত, জন্মগত ত্রুটি, শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে বায়ু দূষণ বড় ধরনের প্রভাব ফেলে। বায়ু দূষণে দেশের এমন নাকাল অবস্থা হওয়া সত্ত্বেও নেই তেমন প্রয়োজনীয় পদক্ষেপ।
তাই বায়ু দূষণ বর্তমানে একটি আতঙ্কে পরিণত হয়েছে। যেমন মানব স্বাস্থ্য অর্থাৎ শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যের উপরেই যেরকম বায়ু দূষণের প্রভাব রয়েছে, এরকম প্রকৃতির পরিবেশের উপরেও কিন্তু বায়ু দূষণের খুব অ্যাডভার্স ইফেক্ট রয়েছে। সেটা কি দেখো, একটি প্রাণী এবং খাদ্য ফসলের মতোই অন্যান্য জীবন্ত প্রাণীর প্রাকৃতিক পরিবেশ যেমন জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর ক্ষয় বা বাসস্থানের পতন বা মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশের ক্ষতি করতে পারে। মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশ বলতে আমরা যে ঘরবাড়ি, দালান কোঠা, পুকুর নিজেরা নির্মাণ করে নিয়ে আমাদের প্রয়োজনে খুব সুন্দর করে বসবাস করি, সেই তার উপরে যদি বায়ু দূষণের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি পতিত হয়, তাহলে তোমরা জানো দালান কোঠার ক্ষয় হয়। অ্যাসিড বৃষ্টি তোমার পানিতে মাছ বেঁচে থাকার জন্য যে পিএইচ প্রয়োজন সেটাকে চেঞ্জ করে দিতে পারে, ফলে জলজ প্রাণী মারা যেতে পারে। তাহলে আমরা আমাদের ভালো থাকার জন্য যেই আবাসস্থলটা কৃত্রিমভাবে গড়ে নিয়েছিলাম সেটাকেও কিন্তু এই বায়ু দূষণ ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও তোমরা জানো যে ওই যে আমরা বললাম যে সিএফসির ব্যবহারের কারণে বা গ্রিনহাউস গ্যাসের ব্যবহারের বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সিএফসি গ্যাসের অনেক বেশি বা ক্লোরোফ্লোরোকার্বনের অনেক বেশি ব্যবহারের কারণে কিন্তু ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। তো এই সব কিছুই কিন্তু কি হচ্ছে, বায়ু দূষণের কারণে হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, তোমার জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে। বায়ু দূষণের কারণে কিন্তু বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন দেখা যায় যে হালকা বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায়, ভারী বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকাংশে কমে যায়। তাহলে বায়ু দূষণ কিন্তু আমাদের কি করছে, জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। আবার ওজোন স্তর ক্ষয় হয়ে গেলে সূর্যরশ্মি বেশি প্রবেশ করবে, যে কারণে আমাদের জলবায়ুর এমনিতেই একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। এছাড়াও আমাদের যে বসবাসের জন্য যে আমাদের পরিবেশ সৃষ্টি করা, সেই পরিবেশকেও কিন্তু কি করছে, অ্যাসিড বৃষ্টি ক্ষতি করছে, যেটা বায়ু দূষণের ফলে তৈরি হচ্ছে। উদ্ভিদের জন্য বায়ু দূষণের কারণে অক্সিজেন সরবরাহ সমস্যা হতে পারে, ফলে তাদের বৃদ্ধি ও প্রতিস্থাপন কঠিন হতে পারে। কিছু উদ্ভিদ বায়ু দূষণের কারণে ক্যান্সার বা অন্যান্য রোগে আক্রান্তও হতে পারে। এরপর তোমাদের প্রস্তাবিত যে সমাধানটি আছে, এটি ডায়াগ্রাম বা ফ্লো চার্টে এঁকে উপস্থাপন করবে এবং কিভাবে পরিস্থিতির উন্নয়নে তা কাজে আসবে তা ব্যাখ্যা করবে। পুরো প্রক্রিয়ায় শিক্ষক তোমাদের সহায়তা দিবেন। অর্থাৎ তোমরা যে আইডিয়াগুলো দিয়েছ, যে ওই যে আমি বললাম যে অনেকগুলো প্রযুক্তির ব্যবহার আমি আগের সেশনে দেখিয়েছিলাম, সেখান থেকে যে কোনো প্রযুক্তি তোমরা সিলেক্ট করতে পারো, অথবা ওই দেখানো প্রযুক্তিগুলো ছাড়াও তোমরা নিজেরা চিন্তা করে একটা প্রযুক্তির চিন্তা করবে যে আমরা এভাবে বায়ুটাকে দূষণ থেকে রোধ করতে পারি। নিজেরা যদি চিন্তা করে সেটা বের করতে পারো, তাহলে সেটাও কিন্তু তোমরা কি করতে পারো, ডায়াগ্রাম বা ফ্লো চার্টে এঁকে উপস্থাপন করতে পারো। তোমাদের অনুশীলন বইয়ের 35 নং পৃষ্ঠায় এই কাজটি দেয়া আছে। তো আমি তোমাদের এখানে একটি ডায়াগ্রাম বা ফ্লো চার্ট দেখিয়েছি। দেখো, বায়ু দূষণের জন্য দায়ী উপাদানসমূহ চিহ্নিতকরণ। ফার্স্টে উপাদান চিহ্নিত করলে, উপাদানসমূহের উৎপাদনের স্থান চিহ্নিতকরণ, উক্ত স্থানসমূহ থেকে দূষক পদার্থের উৎপাদন হ্রাসে করণীয় ব্যবস্থা, যেমন যানবাহন থেকে কালো ধোঁয়া হ্রাস কীভাবে করবে, কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ কিভাবে করবে, দূষক পদার্থ শোষণ করতে পারো, বিকল্প জ্বালানির ব্যবহার, যেটা আমরা বললাম যে আমরা যেমন ধরো আমরা এখন দেখি যে সৌর চুল্লিতে কিন্তু রান্না হচ্ছে, তাহলে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে আমরা যখন রান্নাটা করছি সেটাও কিন্তু একটা কি বিকল্প জ্বালানির ব্যবহার। অর্থাৎ ওখানে কিন্তু কোনো গ্যাস উৎপন্ন হচ্ছে না, আমাদের বায়ু দূষণকারী কোনো গ্যাস উৎপন্ন হচ্ছে না। বায়ু দূষণের মাত্রা পরিমিত, নিয়মিত নির্ণয় এবং তা বিভিন্ন মিডিয়াতে পরিদর্শন। ওই যে আমি বললাম যে আইওটির ব্যবহার, যে কতটুকু বায়ু দূষিত হচ্ছে সেটা নিয়মিত জানা এবং মিডিয়াতে প্রকাশ করা।
বিভিন্ন উপায়ে জনসচেতনতা বৃদ্ধি, যেমন বিভিন্ন সেমিনার, সভা সমাবেশ, ফেসবুক, ইউটিউব, পোস্টার, লিফলেট ইত্যাদি। এভাবে তোমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে পারো, অথবা তোমাদের এখানে একটি ডায়াগ্রামের শেপও দেখানো হয়েছে, তোমরা এভাবেও এই জিনিসটাকে লিখতে পারো যে বায়ু দূষণ রোধের সমাধান বলে তোমরা প্রত্যেকটা ঘরে এসে এই তথ্যগুলো যে তুমি এইভাবে করবে, এইভাবে করবে, এভাবে করবে, এভাবেও কিন্তু তুমি সুন্দর করে গুছিয়ে এই জিনিসটাকে দেখাতে পারো। এটা সম্পূর্ণই তোমার টেকনিক, এভাবেই দিতে হবে বা এভাবেই বসাতে হবে এমন কোনো কথা না। আমি তোমাদেরকে জাস্ট ফ্লোচার্ট বিষয়টা কেমন হয়, ডায়াগ্রাম কেমনভাবে হতে পারে, বা যে কোনো চার্ট কীরকমভাবে হতে পারে সেই বিষয়টা সম্পর্কে আইডিয়া দিয়েছি। তোমরা তোমাদের জ্ঞানকে ব্যবহার করে আরও চমৎকার করে প্রেজেন্টেশন করবে। যেমন আমি ফ্লোচার্টটাকে এভাবে দেখিয়েছি, তুমি ফ্লোচার্টটাকে এভাবেও কিন্তু দেখাতে পারতে। তো এভাবে কিন্তু আসলে কি করা যায়, আমরা ফ্লোচার্ট আঁকতে পারি বা যে কোনো ডায়াগ্রাম আঁকতে পারি বা বক্স করে দিতে পারি। তো বায়ু দূষণ প্রতিরোধে এখানে ফ্লোচার্টে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা কিন্তু আসলে একটা প্রক্রিয়া, যে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি যাবে বায়ু দূষণটাকে কমানোর জন্য। কিন্তু তুমি কি করবে, এই যে এখানে যে জিনিসগুলোকে তুমি শনাক্ত করে ফেলেছো, যেমন কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ, দূষক পদার্থ শোষণ, বিকল্প জ্বালানির ব্যবহার, এই জিনিসগুলোকে তুমি কিভাবে করতে পারো সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করবে। যেরকম কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণে তুমি কি করতে পারো, বা তোমার সদস্যরা কি করতে পারে, বা অন্যান্য ব্যক্তিবর্গরা যারা কলকারখানা চালাচ্ছে তারা কি করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করবে ফ্লোচার্টে। তো বায়ু দূষণ প্রতিরোধের উপায়, বায়ু দূষণ প্রতিরোধের প্রথম পদক্ষেপ হলো বায়ুমণ্ডলে নির্গমনের আগেই বায়ু দূষক উৎসের নির্গমন নিয়ন্ত্রণ করা। 2 নম্বর হচ্ছে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, যেটা আমি গত সেশনেও বলেছি। আর জ্বালানির পরিশোধন, আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করছি সেটাকে আবার পরিশোধন করতে হবে। আর আমরা যে মোটর গাড়িগুলো ব্যবহার করছি বা জ্বালানি পোড়ানো যে গাড়িগুলো ব্যবহার করছি সেই গাড়িগুলোর ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, সচেতন হতে হবে। এখন তুমি যাদের সামনে তোমাদের এই তথ্যটি উপস্থাপন করবে, আমন্ত্রিত ব্যক্তিরা তাদের মতামত দিবেন। তাদের মতামত নিয়ে প্রয়োজনে তোমরা নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারো। এই কাজের পরবর্তী ধাপ হিসেবে তোমার কি আর কিছু করার আছে? অর্থাৎ তুমি তো ফার্স্টে নিজে একটা কাজ করার চিন্তা করলে, তারপরে সেই চিন্তার আইডিয়াটা তুমি শেয়ার করবে হচ্ছে তোমার আমন্ত্রিত অতিথিদের সাথে। তখন অতিথিরা ওটার গুড সাইড, ব্যাড সাইড, ওটার মানে বাস্তবিক প্রয়োগটা নিয়ে চিন্তা করবে। চিন্তা করে তারপরে তারা তোমাকে একটা ধারণা দিবে। যেমন ধরো হয়তোবা তুমি হোম বায়োগ্যাসের ব্যবহার নিয়ে তুমি চিন্তা করলে, যে আমি যেই ময়লা আবর্জনাগুলো ফেলে দিচ্ছিলাম সেখান থেকে যে গ্যাস হচ্ছিল সেটাও তো এক ধরনের দূষণ তৈরি করছিল, সেটাকে আমি না করতে দিয়ে আমি আমার বাসায় রান্নার কাজেই আবার ওই গ্যাসটাকে ব্যবহার করব। ধরো তুমি সাপোজ এই প্রযুক্তিটা বেছে নিয়েছো, তো দেখা গেল যে তোমার বাসায় বা আমাদের দেশে যে ধরনের বাসাবাড়িগুলো গড়ে ওঠে, গ্রাম অঞ্চল ছাড়া শহর অঞ্চলে যে বাসাবাড়িগুলো গড়ে ওঠে খুবই কনজাস্টেড কন্ডিশনে থাকে, যে একটার সাথে আরেকটার সাথে আরেকটা একদম নিঃশ্বাস ফেলার কিন্তু জায়গা থাকে না। তাহলে এই ধরনের বাড়িগুলোতে আসলে ওই প্রযুক্তিটা ব্যবহার করা যাবে কি না, এই বিষয়ে কিন্তু ধারণা তুমি তোমার আমন্ত্রিত অতিথির থেকে পেতে পারো। আবার আমরা যে ডিভাইসটা ব্যবহার করার বা যে ডিভাইসের যে প্রযুক্তিটার কথা বলেছি, যে যেই প্রযুক্তিটা ব্যবহার করে তোমরা বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারো, সেই ডিভাইসটা ব্যবহার করার জন্য এমনও তো হতে পারে যে তোমাদের যে লজিস্টিক সাপোর্টের দরকার, অর্থাৎ যা যা জিনিস দরকার সেই জিনিসগুলো তোমাদের কাছে নেই, কিন্তু তোমরা হয়তোবা আগে বুঝতে পারলে না যখন পরিকল্পনা করেছিলে যে আমাদের তো এই জিনিসগুলো লাগবে এই কাজটা করার জন্য। তো তোমার যারা আমন্ত্রিত অতিথিরা আসবেন, যারা এই দূষণের কাজের সাথে সংশ্লিষ্ট থাকবেন, স্থানীয় বড় বড় পজিশনে থাকা ব্যক্তিবর্গরা আসবেন, অর্থাৎ এই সংশ্লিষ্ট কাজের সাথে মানে যারা সরাসরি তোমার পরিকল্পনাটাকে বাস্তবায়নে তোমাকে সাহায্য করতে পারবে এমন ব্যক্তিবর্গ যারা থাকবেন, তারা কিন্তু তোমার পরিকল্পনাটি আদৌ মানে প্রয়োগযোগ্য পরিকল্পনা নাকি প্রয়োগযোগ্য পরিকল্পনা নয় সেই ব্যাপারে তোমাদেরকে তাদের সুচিন্তিত মতামতটা দিতে পারবেন। এই জন্য
তোমাদের কি করতে হবে, তাদের যে পরামর্শ আছে সেটা খুব সুন্দরভাবে শুনতে হবে এবং সেটা গ্রহণ করতে হবে, পজিটিভলি গ্রহণ করতে হবে। প্রয়োজনে সেটাকে এমন চিন্তা করা যাবে না যে আমি এত কষ্ট করে একটা প্ল্যান করলাম আর বলছে যে এটা হবে না, এভাবে ভাবা যাবে না। তারা অবশ্যই সমস্ত ভালো দিকটা চিন্তা করেই তোমার যে আইডিয়াটা আছে সেটা প্রয়োগযোগ্য কিনা সেই ব্যাপারে তোমাকে একটি ধারণা প্রদান করবেন। তোমরা কি করবে, তাদের মতামতটা নিয়ে প্রয়োজনে তাদের পরিকল্পনায়, তোমাদের যে পরিকল্পনা আছে সেটাতে পরিবর্তন আনতে পারো। এরপরে যে কথাটা বলেছে যে তোমাদের পরিকল্পনা হলো, সেই পরিকল্পনা যাচাই বাছাই হলো, সেই যাচাই বাছাইয়ের পরে আবার সেই পরিকল্পনাটাকে তোমরা নতুন করে আবার সেটাকে সাজালে, সাজানোর পরের ধাপে তোমাদের কি আর কিছু করার আছে? অবশ্যই করার আছে। শুধু পরিকল্পনা করে রাখলেই কি হবে? সেটা বাস্তবায়নের জন্য তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে পরিকল্পনা শেষে অবশ্যই পরবর্তী ধাপ হিসাবে কিভাবে তুমি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারো, আমাদের দেশকে, পৃথিবীকে বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে পারো, দূষণের মাত্রা কমাতে পারো, পৃথিবীকে বসবাসযোগ্য করতে পারো, সেই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকের এই 23তম সেশনের মধ্য দিয়েই কিন্তু আমাদের বায়ু দূষণ অভিজ্ঞতাটির সমাপ্তি হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতায় তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।